হেড অফ দ্য ডিপার্টমেন্ট বললেন যে তোমার যদি এতই বাচ্চা নিতে ভালো লাগে তুমি কোর্সে আসছো কেন? এটা এই যে এই কথাগুলো না মেয়েদেরকে আরো পিছিয়ে দেয়। ফ্যামিলিকে কখনো ওয়ার্ক লাইফের বা ক্যারিয়ারের কম্পিটিটর মনে করা উচিত না। সবসময় মনে রাখবেন যে আপনার লাইফের প্রায়োরিটি কোনটা, অ্যান্ড ইট শুড বি ইয়োর ফ্যামিলি। যদি আপনি ফ্যামিলি ভালো না বাসেন বা ফ্যামিলি মেক করতে না চান, আপনি করেন না, আপনি ক্যারিয়ার করেন। কিন্তু আপনি একসাথে যদি আপনি দুইটাকে মেনটেন করতে গিয়ে আপনি ফ্যামিলিকে ডিপ্রাইভ করেন, তাহলে আপনি কিন্তু অনেকগুলো জীবন শেষ করে দিবেন। আপনার জ্বর আসলো, 3 দিনের জ্বর, হালকা একটু শরীর ব্যথা বা গা ম্যাচ করছে, আপনি কিন্তু প্রফেসরের সিরিয়াল নিতে চান, আপনি একটা ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে দেন জ্বরের জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ স্পেশালিস্টকে বা ঢাকা শহরে অমুক বিষয়ের স্পেশালিস্টকে। আপনি আপনার ঘরের কাছেই তো MBBS ডাক্তার আছে, তার কাছে তো আপনি যাচ্ছেন না। যখন আপনার নামের পাশে MBBS এর পাশে আরেকটা বিশেষজ্ঞ ডিগ্রি না থাকবে, তখন কেন জানি আমাদের সমাজ তাকে আসলে চিকিৎসক হিসেবে অ্যাকসেপ্ট করতে চান না। নর্মাল MBBS বলে একটা ফ্রেজ আমরা শুনি। 35,000 টাকা ভাতায় আপনি 40 বছরে, যদি আমি হায়েস্টটা যদি ধরি, 40 বছরে একজন ডক্টর পোস্ট গ্রাজুয়েশন ঢুকলো, তার 45-এ তার শেষ হলো, তাহলে ওই সময়টায় 35,000 টাকায় কি আসলে চলা সম্ভব? বাচ্চাকে টাইম দেওয়া বলতে আসলে কি বোঝায়? কোয়ালিটি টাইমটা মানে হচ্ছে বাচ্চার সাথে প্রেজেন্ট থাকা। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিভয়েস পডকাস্টে। আজকে আমরা চিকিৎসকদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায় নিয়ে কথা বলবো। অনেকেই বলেন যে একজন চিকিৎসকের সারা জীবনে অনেক চ্যালেঞ্জিং মোমেন্ট পার করে, অনেক চ্যালেঞ্জিং সময় পার করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে MBBS পাশ করার পরে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা একটা স্টেবল চাকরি। এই সময়টা, এই সময়ের মধ্যে চিকিৎসকের জীবনে অনেকগুলো পরিবর্তন আসে। MBBS থাকা অবস্থায় সে থাকে শুধু স্টুডেন্ট। এই পর্যায়ে সে স্টুডেন্টের পাশাপাশি তাকে চাকরির জন্য চেষ্টা করতে হয়, তার পরিবার তৈরি হয়, বাচ্চা কাচ্চা তৈরি হয়, এবং এর পাশাপাশি তাকে পড়াশোনা নিয়েও কিন্তু ব্যস্ত থাকতে হয়। এই সামগ্রিক ব্যাপারগুলোতে অনেকগুলো বিষয় চিকিৎসকদের জীবনে ঘটে, যেগুলো নিয়ে তারা কাউকে বলতে পারেন না, যেগুলো নিয়ে কথা হয় কম, যেগুলো নিয়ে অনেক প্রত্যাশা অনেকের আছে কিন্তু সেগুলো তারা পূরণ করতে পারেন না। সব মিলিয়ে এক ধরনের মানসিক যাতনা এবং মানসিক চাপের মধ্যে অনেককে জীবন কাটাতে হয়। তো আজকে আমরা তাদের সেই না বলা কথাগুলো বলার চেষ্টা করব। আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব যে তাদের এই যে সমস্যাগুলো হয় সেগুলোর যৌক্তিক বাস্তবভিত্তিক সমাধান কী ধরনের হতে পারে। তো এই ব্যাপারে কথা বলার জন্য আজকে আমরা আমাদের এই পডকাস্টে পেয়েছি একজন প্রখ্যাত উদীয়মান প্রতিশ্রুতিশীল সাইকিয়াট্রিস্ট, ডাক্তার রেদওয়ানা হোসেন। উনি বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। চলুন আমরা পরিচিত হই আমাদের গেস্টের সাথে। ডক্টর রেদওয়ানা হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই পডকাস্টে। ধন্যবাদ ডাক্তার মুনিব, ধন্যবাদ মেডিভয়েস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা যেটা বলছিলাম আর কি, যে অনেকেই মনে করে হচ্ছে যদি অনার্সের সাথে কম্পেয়ার করে যে অনার্স, অন্য স্টুডেন্টরা অনার্স শেষ করে, মাস্টার্স শেষ করে, তারপরে মোটামুটি তারা একটা চাকরি করে, মোটামুটি একটা স্টেবল লাইফের দিকে যায়। তো চিকিৎসকদের জীবনটা কি এরকম যে MBBS শেষ করলো, তারপর থেকে মোটামুটি সে একটা নিশ্চিত জীবনের দিকে আগাতে পারে, না বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে তাকে পড়তে হয়? আসলে আপনি যেই কম্প্যারিজনটা করলেন ডক্টর মুনিম, চিকিৎসকদের সাথে একজন নন মেডিকেল প্রফেশনাল বা নন মেডিকেল ডিগ্রি হোল্ডারের, তো আসলে এটাই হওয়া উচিত ছিল যে একটা গ্র্যাজুয়েশন এবং তারপর একজন তার ওয়ার্ক লাইফে ঢুকে যাবে, প্রফেশনাল লাইফে ঢুকে যাবে, যেটা বাইরের দেশেও আসলে হয়। MBBS পাশের পরে তারা একজন ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার হিসেবে তারা প্র্যাকটিস করেন, তারা ইনকাম করেন এবং এরপর তারা তাদের পোস্ট গ্র্যাজুয়েশন জার্নিটা শুরু করেন। আমাদের দেশের চিত্রটা কিছুটা ভিন্ন। MBBS পাশ করার পরে একজন চিকিৎসক সম্পূর্ণভাবে স্বাধীনভাবে প্র্যাকটিস করার মতো যোগ্যতা রাখেন, কিন্তু আমাদের আর্থসামাজিক ব্যবস্থাটা এমন যে যখন আপনি পোস্ট গ্র্যাজুয়েশন জার্নিতে না ঢুকবেন, আপনি যখন আপনার নামের পাশে MBBS এর পাশে আরেকটা বিশেষজ্ঞ ডিগ্রি না থাকবে, তখন কেন জানি আমাদের সমাজ তাকে আসলে চিকিৎসক হিসেবে অ্যাকসেপ্ট করতে চান না। নর্মাল MBBS বলে একটা ফ্রেজ আমরা শুনি। অ্যান্ড এই জায়গাতেই চিকিৎসকের সাথে একজন অনার্স হোল্ডার বা অন্য যে কোনো ব্যাচেলার হোল্ডারের পার্থক্য, যে তারা ব্যাচেলার করার পরে পড়াশোনাও কন্টিনিউ করতে পারেন, সার্ভিসেও ঢুকে যেতে পারেন। অন দ্য আদার হ্যান্ড একজন চিকিৎসককে কিন্তু দুটো একসাথে করতে হয় এবং তাকে আসলে আরও অনেক পড়াশোনার একটা প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, আপনি চাকরির ব্যাপারে বলছিলেন যে অন্যরা চাকরির বা একটা স্টেবল লাইফের দিকে যেতে পারে। তো আমরা জানি যে প্রতি বছর বাংলাদেশে এখন পার ইয়ারে ডক্টর বের হচ্ছেন প্রায় 11,000 এবং এটা ক্রমাগত বাড়ছে আর কি। তো 11,000 ডক্টরের মধ্যে তারা কি সবাই, যদি মনে করেন যে আমরা পোস্ট গ্রাজুয়েশনটা একটু পরে করব বা একটু সময় নিব, তো তারা যদি চাকরি করতে চান, সেটা কি বাংলাদেশে অ্যাভেলেবিলিটি কেমন?
আসলে চাকরির অ্যাভেইলেবিলিটির ব্যাপারটা কিছুটা আপেক্ষিক, যে আমরা আসলে কী ধরনের চাকরি করতে চাই। ডাক্তারদের জন্য স্বাভাবিকভাবে মেডিকেল অফিসার হিসেবে প্রত্যেকটা সরকারি বেসরকারি মেডিকেল কলেজে চাকরির সুযোগ আছে। যদিও সরকারি চাকরিতে আসতে হলে একজন ডাক্তারকে BCS এর মতো একটা দীর্ঘ প্রক্রিয়ার পাড়ি দিয়ে আসতে হয়, কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলো বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ব্যাপারটা এরকম হয় না। হ্যাঁ, সেখানে একটা পরীক্ষা দিয়ে খুব অল্প সময়ে চাকরিটা পাওয়া যায়। তবে যেই নাম্বার অফ ডক্টরস প্রতি বছর বের হচ্ছেন এবং যেই নাম্বার অফ ডক্টরস এই মুহূর্তে আনএমপ্লয়েড আছেন, সেই তুলনায় আসলে চাকরির সুযোগটা বেশ কম। জি, পাশাপাশি আরেকটা সেক্টর আছে যেটা আসলে ডাক্তারদের রোস্টার বেস কিছু চাকরি থাকে। হ্যাঁ, যে অমুক ক্লিনিকে ওনারা একটা নির্দিষ্ট সময় কাজ করেন, সেটার বিনিময়ে তারা সম্মানী পান, সপ্তাহের বাকি সময়টা হয়তো তারা ফ্রি থাকছেন। তো এই ধরনের একটা জব অপরচুনিটি কিন্তু আছে, যেটাকে হয়তো প্রচলিত অর্থে চাকরির মতো বলা যাবে না, কিন্তু এটা একটা প্র্যাকটিস যেটা রোস্টার বেসিসে তারা করেন। ওকে, তো এখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমি যখন কোনো জুনিয়র ডক্টরের সাথে কথা বলি অথবা আমি সোশ্যাল মিডিয়ায় যখন তাদের কমেন্ট বা বিভিন্ন পোস্ট দেখি, তো আমি যেটা দেখি যে তাদের মধ্যে এই জাস্ট আফটার MBBS চাকরি নিয়ে বেশ একটা হতাশা কাজ করে, এবং তারা একটা জিনিস কমপ্লেন করেন যে তারা এন্ট্রি লেভেলে যে ধরনের চাকরিতে যান, সেইটা আসলে তারা যে প্রত্যাশা নিয়ে মেডিকেল কলেজে ঢুকেছেন এবং যে প্রত্যাশা নিয়ে MBBS শেষ করেছেন সেটার সাথে ম্যাচ করে না, এবং এখান থেকে তাদের একটা হতাশা তৈরি হয়। আসলে বাস্তবে এই চিত্রটা কেমন, যে তাদের বেতন, তাদের চাকরির সুবিধা, এই বিষয়গুলো? আমাদের দেশে আসলে ওভারঅল যে বেতন কাঠামো, আপনি যদি একদম উপর থেকেই ধরেন, একজন BCS কর্মজীবীরও কিন্তু বেতন যে খুব হাইলি পেইড তারা, সেটা কিন্তু না। তো সেই BCS কর্মজীবীদের জন্য যেই পে স্কেল, ভালো মেডিকেল কলেজগুলো বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো ভালো স্যালারি স্ট্রাকচার থাকেই, কিন্তু ভালো মেডিকেল কলেজগুলো গভর্নমেন্ট পে স্কেলের কাছাকাছি পেমেন্টটা করে। কিন্তু যেখানে আসলে খুব যেগুলো হয়তো BC ক্যাটাগরির যে হসপিটালগুলো বা যেই ক্লিনিকগুলো, হ্যাঁ, সেখানে আসলে এরকম কোনো স্ট্রাকচার নাই। তো দেখা যায়, আমি আজকে সকালেই আসলে এই নিউজটা দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা প্রস্তাব দিচ্ছেন যে প্রাইভেট ডাক্তারদের বেতন কাঠামো, তো সেখানে 30-35 হাজার টাকা এরকম একটা স্ট্রাকচার প্রপোজ করা হয়েছে। তো আপনি নিজেও বুঝতে পারেন যে আজকালকার দুর্মূল্যের বাজারে এই স্যালারিতে একজন মানুষের চলাটাই কঠিন। সেখানে MBBS কমপ্লিট করতে করতে 23, 24, 25 এরকম বয়স লেগে যাচ্ছে একজন স্টুডেন্টের। আর সেখানে পোস্ট গ্র্যাজুয়েশনের যেহেতু হাইয়েস্ট মানে এন্ট্রি এইজটা হাইয়েস্ট 40 বছর বয়স, তো সেখানে আমরা যদি 40কেও ধরি, যে একজন যদি পোস্ট গ্র্যাজুয়েশনে ঢুকেন 40 বা তার আগে, তো তখন দেখা যায় ওই বয়সে একজন মানুষ তো আসলে সিঙ্গেল থাকেন না, তিনি বিয়ে করেন, তার পরিবার হয়, বা আপনি সব কিছু যদি বাদও দেন, তার ফ্যামিলিতেও তার কাছে একটা এক্সপেকটেশন থাকে। তো এই ধরনের একটা স্যালারি স্ট্রাকচারে যেখানে নিজের চলাটাই কষ্টকর, সেখানে ফ্যামিলি মেনটেন করা বা বাবা মাকে প্রোভাইড করাটা অবশ্যই ডক্টরের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। ডেফিনেটলি খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে যারা পোস্ট গ্রাজুয়েশন করছে ঢোকেন, বিশেষ করে MD, MS অথবা হচ্ছে FCPS, তাদেরকে এখন এক ধরনের ভাতা দেওয়া হয় যারা বেসরকারি চিকিৎসক, এবং সেটার পরিমাণ সর্বশেষ হচ্ছে 35K। তো এবং তারা যদি কোর্সে ঢোকেন আজকে 2026 সালে, এবং তারা যদি এটা শেষ করতে তাদের লেগে যাবে 31 সাল, অথবা যদি মাঝে গ্যাপ পড়ে কোনো কারণে এটা 32-33 সাল। তো তারা যেটাতে ঢুকবেন এটাই কিন্তু তাদের একবারে প্রায় 5-7 বছর ধরে কন্টিনিউ হবে আর কি। তো পোস্ট গ্র্যাজুয়েশনের যে বেতন কাঠামো, আপনি কি মনে করেন যে এটার পরিবর্তন হওয়া দরকার, এবং এটাও একেবারে ফিক্স না থেকে, বেসরকারি চিকিৎসকদের জন্য ফিক্স না থেকে এটা ইয়ারলি হওয়া উচিত, যে ফার্স্ট ইয়ার তার এরকম হবে, সেকেন্ড ইয়ার বাড়বে, তারপর একবারে 5th ইয়ার পর্যন্ত হচ্ছে এটা একটা পরিবর্তন হতে থাকবে? তা তো অবশ্যই, কারণ আমরা জানি যে দ্রব্যমূল্যের সাথে আসলে জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয়, এবং যেই স্যালারি আসলে 35,000 টাকা স্যালারিতে 35,000 টাকা ভাতায় আপনি 40 বছরে, যদি আমি হায়েস্টটা যদি ধরি, 40 বছরে একজন ডক্টর পোস্ট গ্রাজুয়েশন ঢুকলো, তার 45-এ তার শেষ হলো, তাহলে ওই সময়টায় 35,000 টাকায় কি আসলে চলা সম্ভব? না, এটা কোনোভাবেই সম্ভব না। তো সুতরাং অবশ্যই এটা রিভাইজ হওয়া দরকার। তবে এটা রিভিশনের পাশাপাশিও যেই জায়গাটা আসলে করা উচিত, কারণ একটা বিষয় দেখেন ডক্টর মুনিম, যে আমরা কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট ডক্টররা যেই সেন্টারগুলোতে আসলে পোস্ট গ্রাজুয়েশনটা আছে, সেখানে কিন্তু চিকিৎসা সেবাটা
অনেকখানি পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের উপর নির্ভরশীল। হ্যাঁ, এবং বলতে গেলে তারাই কিন্তু ওয়ার্ডগুলোকে রান করেন। হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা সিনিয়র ফ্যাকাল্টিরা হচ্ছে ওনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু সেই রোগীটার 24 ঘন্টা আপডেট কিন্তু সেই ডক্টর রাখছেন, হ্যাঁ, তার ইউনিটেড ডাক্তাররা রাখছেন। তো এই যে এতটুকু ডেডিকেশন, তো এখানে যদি উনি ফিনান্সিয়ালি উনি সলভেন্ট থাকেন, ওনার ফিনান্সিয়াল সিকিউরিটিটা যদি থাকে, তাহলে ওনার জন্য কাজে মন দেওয়া যেমন ভালো, ওনার সহজ, এবং পাশাপাশি ওনার পড়াশোনায় মনোযোগ আসবে, যেটার ফিউচার রেজাল্ট আমরা পাবো একজন নলেজেবল স্কিলড ডক্টর আমরা পাবো সেখান থেকে। এক্স্যাক্টলি। তো আলটিমেটলি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে তাকে হয়তো এখন কিছু টাকা কম দেওয়া হচ্ছে, কিন্তু এটার ফলে কিন্তু সবাই ভুক্তভোগী হচ্ছে। মানে সে তার মানসিকভাবে ভালো থাকছে না, তার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, এবং আলটিমেটলি তার বেটার যে সার্ভিস আমরা পেতে যাচ্ছিলাম সেটা পাচ্ছি না আর কি। আপনি বিসিএস এর কথা বলছিলেন, আমি যেটা দেখেছি যে বাংলাদেশে এখন প্রায় যতজন চিকিৎসক আছেন তাদের মধ্যে গড়ে 10 জনে একজন হয়তো বিসিএস জব করেন আর কি, সরকারি চাকরি করেন। তার মানে এটা প্রায় অলমোস্ট 90%ই হচ্ছে প্রাইভেট সেক্টরে কাজ করছেন আর কি। তো বিসিএস নিয়ে একটা কথা বলা হয় আর কি ডক্টরদের ব্যাপারে, বিশেষ করে যারা ডাক্তার হিসেবে বিসিএসে যান তাদেরকেও কিছুটা অবমূল্যায়ন করা হয় বিভিন্নভাবে। তো একটা কথা প্রচলিত আছে যে বিসিএস চাকরিটা ডাক্তারদের জন্য খুবই অ্যাভেলেবল এবং তারা পরীক্ষা দিলেই হয়। এবং আমি তো প্রাইভেট সেক্টরে কাজ করি, আমি বিসিএস দেই নাই। অ্যান্ড ইভেন এই সময়ও আমার সাথে যদি কারো দেখা হয়, আমাকে সে জিজ্ঞেস করে যে তোমার কি বয়স আছে, তুমি কি আবার পরীক্ষা দিবা বা বিসিএস দিতে পারবা কি না। তো বিসিএস যে ডাক্তারটা দিচ্ছে সেই ডাক্তার কি বিসিএস দিলে হয়ে যাচ্ছে, নাকি এটার পেছনেও তার অনেক সময় নষ্ট হয়? না, ডেফিনেটলি সেখানে অনেক সময়ের প্রয়োজন হয়, এবং আসলে আমাদের দেশের বিসিএসের যে সিস্টেমটা, এখানে একজন ডাক্তারের তার মেডিকেল স্কিল অ্যাসেস করে যতটুকু না তাকে আসলে চাকরিতে রিক্রুট করা হয়, তার চেয়ে বেশি তার জেনারেল নলেজ বা অন্যান্য সেক্টরের নলেজটাকে অ্যাসেস করা হয়। যার ফলে যেটা হয়, যেই সময়টা সে তার স্পেশালিটি অনুযায়ী বা তার মেডিকেল নলেজটা ইমপ্রুভ করতে পারতো, সেই সময়টা তাকে হয়তো বাংলা, ইংরেজি, সাহিত্য পড়ে তাকে ওই সময়টা হচ্ছে ওইদিকে তাকে ডেডিকেট করতে হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখান থেকেও একটা কোয়ালিটি টাইম হারিয়ে ফেলছি। তো বিসিএস দেওয়া না দেওয়াটা একজন ডাক্তারের চয়েস, হ্যাঁ, সে কোন সেক্টরে কাজ করবে। কিন্তু এখানে বিসিএস যে দিবে সে এটা জেনেই সে বিসিএসে ঢুকবে যে তার লাইফ থেকে সে কিছু সময় তার নন প্রফেশনাল কাজ পড়াশোনায় তার ব্যয় হয়ে যাবে। এবং শুধু বিসিএস দেওয়াও না, আপনি যদি ধরেন একটা বিসিএসের সার্কুলার হওয়া থেকে শুরু করে প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন এক্সামিনেশন, ভাইভা, হেলথ চেক আপ, ভ্যারিফিকেশন, এই প্রত্যেকটা স্টেজ পার হয়ে একজন ডাক্তারের কিন্তু মিনিমাম 2 থেকে 3 বছর লেগে যায়, হ্যাঁ লেগে যায়, স্পেশাল বিসিএসের কেসগুলো ছাড়া, যে তাকে তার চাকরিটা শুরু করতে। তাহলে এই যে এতটুকু সময় নষ্ট হচ্ছে, এবং এর মধ্যে কিন্তু তার পোস্ট গ্র্যাজুয়েশন যদি সে করে থাকে তাহলে এটা কিন্তু এগিয়ে যায়। তাহলে সে বিসিএসটা দিয়েছে, তার পোস্ট গ্র্যাজুয়েশনের এখানে আমরা 3 বছর তাকে হারিয়ে ফেললাম। চাকরিতে যাওয়ার পরে তাকে 2 বছর উপজেলায় বা গ্রামে সার্ভ করতে হবে, যেটা অবশ্যই প্রয়োজন, সে সেখানে সার্ভ করছে। তারপর যখন সে আসলে মেইন স্ট্রিম হসপিটালগুলোতে আসছে বা তার স্কিল বাড়ানোর যে সুযোগটা সে পাচ্ছে, ততদিনের কিন্তু জীবন থেকে অনেকখানি সময় চলে গেছে। এর মধ্যে জীবনের অন্যান্য দায়িত্ব বাড়ছে, তখন আসলে ইভেনলি ডিস্ট্রিবিউট করা নিজের পড়াশোনার প্রতি নিজের দায়িত্বটুকু, সংসারের প্রতি দায়িত্বটুকু, এটা ডাক্তারের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ওকে, আপনি বিসিএস এর কারিকুলামের কথা বলছিলেন, আপনি কি মনে করেন যে এক্সিস্টিং কারিকুলামে রেগুলার বিসিএসগুলো হয় ডক্টরদের জন্য আসলে এটা দরকারি? ডক্টরদের বিসিএস এর প্যাটার্নটা কি ডিফারেন্ট হতে পারে না? অবশ্যই ডাক্তারদের বিশেষে প্যাটার্নটা আলাদা হওয়া জরুরি। যদি এখানে আসলে কর্তৃপক্ষ মনে করেন যে ডাক্তারদেরকে আসলে বিসিএসটাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সেক্টর, তো সেখানে একজন ডাক্তারকে যদি আমরা একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেখতে চাই, তাহলে সেটার জন্য একটা আলাদা পাথওয়ে থাকতে পারে, যে এই ডাক্তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আসবেন, তাদের জন্য আলাদা এই পরীক্ষাগুলো অ্যাপিয়ার করতে হবে। আদারওয়াইজ যেই ডাক্তার ক্লিনিক্যাল সেক্টরেই থাকতে চান বা একাডেমিক সেক্টরেই থাকতে চান, তাদের জন্য, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ধারণা অনেক ডাক্তারই আমার সাথে একমত হবেন, যে তাদের জন্য আসলে সবচেয়ে সর্বোত্তম হচ্ছে যে তাকে তার প্রফেশন অনুযায়ী, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তাকে স্কিলড করা। হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করছিলাম, তো আমি তো বিসিএস দেই নাই, এবং আমার পাশাপাশি অনেকেই বিসিএস পরীক্ষা দিচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল। তো এমবিবিএস পাশ করার পরে একটা স্টুডেন্ট, সে বিসিএস দিচ্ছে না, সে পোস্ট গ্রাজুয়েশনে আসছে এবং সে বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়াশোনা করছে। আবার প্যারালালি আরেকটা স্টুডেন্ট হয়তো বিসিএস জন্য ট্রাই করছে। এরকম চিত্র অনেক, যে পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে কিন্তু সে এখনও বিসিএসে এন্ট্রি করতে পারে নাই, সে চেষ্টা করে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে, রেজাল্ট হচ্ছে, ডিলে হচ্ছে, সবগুলো মিলিয়ে। তো আলটিমেটলি ডাক্তারদের তাদের কাজটা তো একেবারে ডিফারেন্ট, এবং
তারা সারা জীবনই মোটামুটি এই প্রফেশনেই থেকে যাবে যারা থাকবে। তো তাদের পেছনে মানে তাদের এই যে 3 থেকে 5 বছর সময় যে নষ্ট হচ্ছে, এই নষ্টটা যদি না করে তাদেরকে বিকল্প অবস্থায় পাশ করার পরে প্রথম 1 বছরের মধ্যেই যে দিতে চাইলো দিল, যে অন্য জায়গায় যেতে চাইলো গেল, সেটা করতে পারলে রাষ্ট্রের সামগ্রিকভাবে লাভ হবে। তো আপনি কি রিকমেন্ড করেন যে হচ্ছে এটা নিয়ে আসলে কর্তৃপক্ষের সিরিয়াসলি ভাবা উচিত? জি, অবশ্যই এটা এই জন্য ভাবা উচিত যে আপনি একজন মানুষের কাছ থেকে বা একজন প্রফেশনালের কাছ থেকে আপনি কী চান, আপনি তার প্রফেশনাল সার্ভিস চান, তাহলে আপনি তাকে সেদিকে স্কিল করেন। কারণ আপনি যখন একজন ভালো ডাক্তার পাবেন, আপনার সোসাইটি সেখান থেকে একটা ভালো সার্ভিস পাবে এবং সেখান থেকে আমরা একটা সুস্থ সমাজ পেতে যাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ভালো অ্যাডমিনিস্ট্রেটর চান এবং সেটা যদি আপনি ডাক্তার থেকেই চান, তাহলে সেখানে অনেক ডাক্তারই থাকবেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যেতে ইচ্ছুক, আপনি সেখান থেকে রিক্রুট করে নেন। তো যে বিষয়টা হয়, একজন ডাক্তার যে বিসিএসে যাচ্ছে না, সে হয়তো একাডেমিক্যালি এগিয়ে যাচ্ছে, কিন্তু যে বিসিএসে যাচ্ছে সে কেন যাচ্ছে? সে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জব সিকিউরিটি, যেটা যেই কারণে আজকে আমরা আসলে কথা বলছি। তাহলে এই জব সিকিউরিটি তাকে বিসিএস যেটা দিচ্ছে, নন বিসিএস জবগুলো সেটা দিচ্ছে না। তাহলে গভর্নমেন্টের আসলে এই জায়গাটাতে কাজ করা উচিত যে ডাক্তারদের বিসিএসদের সময়টাও নষ্ট করা যাবে না, অ্যাট দ্য সেম টাইম ডাক্তারদেরকে জব সিকিউরিটিটা এনশিওর করতে হবে যে একজন ডাক্তার যাতে একটা সম্মানজনক অবস্থান নিয়ে সমাজে বাঁচতে পারে, তাকে যাতে তার চাকরির বাইরেও অনেক বেশি সময় তার চেম্বারে বলেন বা অন্য কিছুতে ইনভেস্ট করতে না হয়, যাতে তাকে হ্যান্ডসাম ইনকাম করতে হলে, তাকে সোসাইটিতে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে হলে তাকে যাতে আসলে অনেকখানি সময় নষ্ট করে ফেলতে না হয়। এক্স্যাক্টলি। তো আমরা শুরু থেকেই পোস্ট গ্র্যাজুয়েশনের কথাটা বেশ কয়েকবার আমাদের বিভিন্ন কথার মধ্যে এসেছে। আমি যেটা দেখেছি যে একজন ডাক্তার এমবিবিএস যখন পড়াশোনা করেন, তখন অলমোস্ট শতভাগ স্টুডেন্টের মাথায় থাকে যে সে অমুক বিষয়ে পড়াশোনা করবে, বিশেষজ্ঞ হবে। এখন বাংলাদেশে যে পরীক্ষাগুলো হয় পোস্ট গ্র্যাজুয়েশনের, সেখানে পার ইয়ারে আসন সংখ্যা থাকে প্রায় 4,000 মতো আর কি, এবং প্রতি বছর বের হচ্ছে 11 থেকে 12,000। তাহলে স্বাভাবিকভাবেই সবাই যদি ভালোভাবে প্রস্তুতি নিয়েও পরীক্ষা দেয়, তাহলে প্রতি বছরে প্রায় 6 থেকে 7,000 স্টুডেন্ট তারা পোস্ট গ্র্যাজুয়েশন ঢুকতে পারবেন না। এবং এটা যদি প্রতি বছর আমরা অ্যাড করি, তাহলে 5 ইয়ার্সের মধ্যে দেখা যাবে যে 50,000 স্টুডেন্ট ডক্টর তারা চেষ্টা করছেন বছরের পর বছর, কিন্তু তারা পোস্ট গ্র্যাজুয়েশন ঢুকতে পারছেন না। তো এইটাও আমার অবজারভেশন মনে হয়েছে যে তাদের হয়তো মানসিক চাপ তৈরি করে। তো বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেটা বলছিলাম যে বেসরকারি চাকরির অবস্থা ভালো না, আবার সরকারি চাকরিতে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো বাংলাদেশে এই যে পোস্ট গ্র্যাজুয়েশন সবাই করতে যাচ্ছে এবং করতে যেয়ে তাদের একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে একটা হতাশাও তৈরি হচ্ছে, চান্স পাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, চান্স পাচ্ছে না, বা বারবার দিতে হচ্ছে, অ্যাপিয়ার করতে হচ্ছে। তো সেই জায়গাটায় আপনি ডাক্তারদেরকে এরকম কোনো বিকল্প মানে চিন্তার কথা বলবেন কি না, যে যেটাতে তারা আসলে পোস্ট গ্র্যাজুয়েশনের পেছনে এত সময় ইনভেস্ট না করে তারা এমবিবিএসের পর থেকেই ক্যারিয়ারটাকে অন্য কোনোভাবে বিল্ড আপ করার সুযোগ নিতে পারেন কি না, যেমন তার নিজস্ব এলাকায় চেম্বার অথবা হচ্ছে জিপি সেন্টার বা এই টাইপ কোনো ব্যাপারে? ডেফিনেটলি এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা আমি শুরু থেকেই বলছি যে আমাদের বাংলাদেশে তো আসলে রেফারেল সিস্টেমটা সেভাবে চালু নেই। হ্যাঁ, আপনার জ্বর আসলো, 3 দিনের জ্বর, হালকা একটু শরীর ব্যথা বা গা ম্যাচ করছে, আপনি কিন্তু প্রফেসরের সিরিয়াল নিতে চান, আপনি একটা ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে দেন জ্বরের জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ স্পেশালিস্টকে বা ঢাকা শহরে অমুক বিষয়ের স্পেশালিস্টকে। আপনি আপনার ঘরের কাছেই তো এমবিবিএস ডাক্তার আছে, তার কাছে তো আপনি যাচ্ছেন না। তাহলে এই সিস্টেমটা চেঞ্জ করতে হলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট তখনই চেঞ্জ হবে যখন সিস্টেম চেঞ্জ হবে। জিপি সিস্টেমকে এস্টাবলিশ করতে হবে, জিপি সিস্টেম এস্টাবলিশ করতে হবে। এবং সেক্ষেত্রে যদি যেই ডাক্তার তার নিজস্ব এলাকায় গিয়ে যারা প্র্যাকটিস করেন, আমরা কিন্তু বাস্তবে দেখি যারা তার এলাকাতে লম্বা সময় প্র্যাকটিস করেন তাদের ফিউচার ভালো ইন টার্মস অফ মানি। হ্যাঁ, কারণ আলটিমেটলি মানি ইজ দ্য আলটিমেট ট্রুথ। তো আপনাকে ওভাবে যদি আপনি দেখেন, আপনাকে সেভাবে আপনি ভালো থাকতে পারেন। এর মধ্যে অনেকেই থাকেন যারা চান যে তাদের ক্যারিয়ারটাকে স্পেসিফিক কোনো পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো একটা সাবজেক্টে সে ক্যারিয়ার করতে চান। তো তাদের জন্য যেটা হয়, তো তারা তো তাদের এই ডিসিশন নিয়ে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে তারা সেই কোর্সে ঢুকতে পারলেন। তবে এখানেও একটা বিষয় হচ্ছে অনেক সাবজেক্টেরই কিন্তু অনেক লেংদি কোর্স প্রয়োজন হয় না। অনেক সাবজেক্টে ছোট কোর্স করে ভালো আউটপুট দেওয়া যায়, বিশেষ করে যারা ক্লিনিক্যালি কাজ করেন, যদি যারা ছোট জায়গাতে কাজ করতে চান
কিছু ডিপ্লোমা কোর্স আছে যেটা করে আপনি খুব চমৎকার সার্ভিস সোসাইটিতে দিতে পারবেন। এবং আমরা দেখেছি গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ আছে, 6 মাসের গাইনোকোলজির একটা ট্রেনিং কোর্স আছে। তো এরকম কিছু ছোট ছোট কোর্স ডক্টরদেরকে হেল্প করে, তাদের স্কিল ডেভেলপ করে তারা একটা ছোট কমিউনিটিকে সার্ভ করবে। এদের মধ্যেও কেউ কেউ থাকবেন যারা আরেকটু অ্যাম্বিশিয়াস, যারা আরেকটু স্কিলফুল হতে চান, তারা বড় ডিগ্রিতে যাবেন। তো এই বিষয়টা আসলে খুব ইজি রাখা উচিত যে এভরিথিং ইজ অ্যাকসেপ্টেবল, এভরিথিং ইজ গুড। আপনি বলছিলেন যে যারা এমবিবিএস শেষ করে তারা সিম্পল এমবিবিএস বা শুধু এমবিবিএস বলে একটা ইভ্যালুয়েশনের শিকার হন আর কি। তো এখানে কি এরকম একটা অপশন আনা যেতে পারে যে তারা আসলে এমবিবিএস এর পরে তারা জেনারেল প্র্যাকটিশনারই থাকবেন, কিন্তু সেটার জন্য হয়তো রিকগনাইজড বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অথবা বিসিপিএস রিকগনাইজড কোনো 1 ইয়ার অথবা 2 ইয়ার্সের জিপি ডিগ্রি থাকতে পারে? জি জি, অবশ্যই, এটা অবশ্যই। এটা কিন্তু অনেক অন্য জায়গায় আছে, অন্য দেশে এটা খুব প্র্যাকটিসড, এবং অন্য দেশে কিন্তু আপনি চাইলেই সরাসরি স্পেশালিস্ট দেখাতে পারবেন না, আপনাকে জিপির থ্রুতে যেতে হবে। ওকে, তো এটা করা গেলে তো একটা হিউজ সংখ্যক ডক্টর তারা হচ্ছে সেই জিপি ডিগ্রি বলছি আমি আর কি, যদি সেটা করতে পারেন তাহলে কিন্তু তারা রিলেটিভলি এমবিবিএস থেকে যে প্র্যাকটিসটা করেন সেটা চেয়ে তো বেটার অবস্থা তৈরি হতে পারে। অবশ্যই হবে, কারণ আপনি যখন এমবিবিএস করে আসছেন তখন আপনি একটা কারিকুলামের মধ্যে দিয়ে যান, কিন্তু আপনি যখন জেনারেল প্র্যাকটিশনারে কোনো কোর্স করে বের হবেন তখন আপনি একদম স্পেসিফিক একটা কোর্স অনুযায়ী আপনার জিপি সেন্টারে কী কী রোগী আসে সেই রোগীটাকে দেখে আপনি কিভাবে আপনি জেনারেল প্র্যাকটিশনার লেভেলে অ্যাপ্রোচ করবেন, কোন পর্যায়ে আপনি রেফার করবেন, এই জ্ঞানটা কিন্তু আপনাকে সেই কোর্সে দিয়ে দেওয়া হবে। কোর্স ইজ অলওয়েজ ওয়েলকাম এবং কোর্স ইজ অলওয়েজ গুড, একটা স্ট্রাকচার্ড প্রসিডিওর। তো এটা যদি চালু করা হয় আমি বলবো এটা শুধু ডাক্তারদের জন্য না, এটা রোগীদের জন্য ভালো হবে। ওকে, হ্যাঁ, তাহলে পলিসি মেকারদের এটা নিয়ে আসলে চিন্তা করা উচিত। ওকে, আমরা ডাক্তারদের একটা বড় অংশ নিয়ে কথা বলে ফেলেছি অলরেডি, তাদের চাকরি কী ধরনের সমস্যার মধ্যে তারা পড়েন। এবার আমরা যদি তাদের পোস্ট গ্র্যাজুয়েশন করছে, সাপোজ একজন চিকিৎসক প্রায় 2-3 বছর চেষ্টা করে হচ্ছে একটা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ঢুকলেন, এই যে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ঢোকার পরে তার কী ধরনের চ্যালেঞ্জের মধ্যে তাকে থাকতে হয়? আচ্ছা, কোর্সের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কোর্সগুলো যেহেতু বড় শহর বেসড, বড় শহর ইনস্টিটিউশন বেসড, তো প্রথমেই তাকে আসলে তার রুটটা চেঞ্জ করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, মেডিকেল কলেজে তো অলরেডি সে লম্বা সময় ফ্যামিলি থেকে দূরে থাকলো, এই পর্যায়ে ফ্যামিলি থেকে দূরে আসা, তো দেখা যায় যেই শহরে সে আছে সেই শহরে তাকে নতুন একটা অ্যাকোমোডেশন, নতুন একটা কমিউনিটি, তার সাথে পড়াশোনার প্রেশার। এখন সে যেই ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টের এনভায়রনমেন্ট, তার ফ্যাকাল্টিদের সাথে স্টুডেন্টের রিলেশনশিপ, তার ডিপার্টমেন্টের ওয়ার্কলোড, এই সবগুলো বিষয় মিলেই আসলে একজন ডাক্তারের এনভায়রনমেন্টটা তৈরি হয় পোস্ট গ্র্যাজুয়েশন লাইফে। তো এটার উপর আসলে নির্ভর করে সে কেমন থাকবে। চান্স পাওয়ার ব্যাপারে আমরা সবাই তো এমবিবিএস যখন অ্যাডমিশন পরীক্ষা দেয় অনেক পরিশ্রম করে, অনেক কম্পিটিশন পার করেই তারা চান্স পেয়ে এমবিবিএস শেষ করে। পোস্ট গ্র্যাজুয়েশন চান্স পাওয়াটা কি সহজ না এমবিবিএস এর চেয়ে কঠিন? এটা নিয়ে অনেক ডক্টরকে অনেক মানসিক চাপের মধ্যে থাকতে হয়, যে তারা দেখা যাচ্ছে যে বছর পর বছর পরীক্ষা দিচ্ছে না, তারা নিজেরা এটা অ্যাকসেপ্ট করতে পারছে না অনেকে। আবার সে যে ফ্যামিলিতে বিলং করে বা সে সোসাইটিতে বিলং করে তারা তো অনেকে মানতেই পারে না যে সে পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, হ্যাঁ, চান্স পায় নাই। তো আসলে এই বাস্তবতাটা কেমন, এটা যদি জেনারেল পিপুলের জন্য আপনি বলেন আর কি। আসলে এটা এমবিবিএস এর সাথে তুলনা করা যাবে না, কারণ এমবিবিএস তো একটা অ্যাডমিশন লেভেল, যেখানে 1 বছর সে চান্স হলো না, একটা বাচ্চা তার ক্যারিয়ার প্ল্যান চেঞ্জ করে ফেলতে পারে। কিন্তু যে এটা পোস্ট গ্র্যাজুয়েশনে যেটা হয়, তখন তো একটা ছেলের কথা যদি ধরেন, সে বিয়ে শাদী করবে, সে ইনকাম করবে, তখন সে যখন তার সিভিটা পাঠায় সে সিম্পল এমবিবিএস, হ্যাঁ, বা সে এখন প্রিপারেশন নিচ্ছে। বা একটা মেয়ের কথা যদি ধরেন, সে পোস্ট গ্র্যাজুয়েশনের পড়াশোনাটা করছে বা শুরু করতে যাচ্ছে, ফ্যামিলি সাপোর্ট করবে কি না, আমাদের বউ পোস্ট গ্র্যাজুয়েশন দরকার নাই, অনেক পড়াশোনা, আমাদের বউ এমবিবিএসে থাকুক, হ্যাঁ, তো এই ধরনের একটা মাইন্ডসেটও থাকে। তো এখন পোস্ট গ্র্যাজুয়েশনের জার্নিটা কষ্টকর, চান্স পাওয়াটা অবশ্যই কঠিন, কারণ আপনি জানেন যে আপনি অলরেডি শেয়ার করেছেন আমাদের সাথে যে পরিমাণ সিট সেই তুলনায় কিন্তু অনেক বেশি ডক্টর এক্সামিনেশন দিচ্ছেন। তো দেওয়ার পর তার চান্সটা হওয়ার পরেও কিন্তু আসলে ডাক্তারদের লাইফে ফেল কথাটা কিন্তু খুব সাধারণ একটা কথা, কিন্তু বাইরের মানুষের কাছে কিন্তু ফেল কথাটা খুব লজ্জাজনক, অপমানজনক। তো এই একটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় একটা ঘাটতি থাকে। ফেল শুনলে তারা মনে করে যে মনে হয় পড়াশোনা করছে না বা একেবারে গোল্লায় যাচ্ছে আর কি। আচ্ছা, সেরকম। ওকে, আপনি বলছিলেন যে ডিপার্টমেন্টের এনভায়রনমেন্ট, পরিবেশ, আমি অনেকের সাথে কথা বলেছি অ্যাজ এ ক্লিনিশিয়ান, আমি যখন পেশেন্ট ডিল করি তখন ডক্টরও আমাদের পেশেন্ট হিসেবে থাকেন অনেকে। তো আমি দেখেছি যে পোস্ট গ্র্যাজুয়েশনে একটা হিউজ সংখ্যক ডক্টর যারা
পোস্ট গ্রাজুয়েশন উচ্চতর পড়াশোনা করছেন, তাদের ভাষ্যমতে আর কি, যে তারা ডিপার্টমেন্টে বিভিন্ন ফ্যাকাল্টি দ্বারা, টিচার দ্বারা তারা নিপীড়ন, নিগ্রহ এবং আক্রোশের শিকার হন। আপনি এটার বাস্তবতা কেমন দেখেন? এটার বাস্তবতা একদম অস্বীকার করার মতো না, এটা সত্য। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। টিচারের সাথে যদি স্টুডেন্টের আইডিওলজির কোনো পার্থক্য থাকে, সেখানে আমি এটার অ্যাবিউজ দেখেছি। আমি দেখেছি অনেক টিচার স্টুডেন্টদেরকে এক্সপ্লয়েট করেন, নিজের ব্যক্তিগত কাজে হয়তো লাগাচ্ছেন। এটাও হয়। আবার বিপরীত চিত্রটাও হয় যে অনেক সময় স্টুডেন্টের পক্ষ থেকে হয়তো সেই ডেডিকেশনটা হয়তো থাকছে না, যার কারণে টিচার রেগে যাচ্ছেন, তাকে হয়তো একটু শাসন করছেন বা তার উপর প্রেশার দিচ্ছেন। দেখেন, এখানে একটা বিষয় আসলে বলা দরকার, যেটা আমাদের দর্শকরা যেহেতু ডাক্তার, তারা এটা রিলেট করতে পারবেন, যে একজন ডাক্তার পোস্ট গ্রাজুয়েশনে আসলে সে বাইরে কাজ করতে পারে না। হ্যাঁ, কিন্তু এত অল্প ভাতায়, যে 65,000 টাকার ভাতার কথা আমরা জানলাম, সেটা কিন্তু রিসেন্টলি এমপ্লয় হয়েছে, তার আগে এটা ছিল, তার আগে তো আরো কম ছিল। আমরা যখন ছিলাম তখন এটা ছিল হচ্ছে 20,000। হ্যাঁ, তো এই 20,000 টাকায় এই বয়সের একটা ছেলে বা মেয়ের সংসার চালানো কষ্ট হয়ে যায়। তো তখন দেখা যায় টুকটাক তারা বাইরে হয়তো কাজ করে, তো সেটার হয়তো আক্রোশটাও তাদের উপর টিচাররা কোনোভাবে ঢালেন। এখন কে এখানে ছাড় দিবে? স্টুডেন্ট, সে কি তার জীবনের নেসেসিটি বাদ দিয়ে সারাক্ষণই পড়াশোনা করতে পারবে? তাকে তো সোসাইটি সেই সিকিউরিটি দিচ্ছে না। আবার টিচার, সে জানে তার স্টুডেন্টকে এই কাজগুলো করে বের হতে হবে, তো তখন যখন সে স্টুডেন্টকে দেখছে যে সব জায়গাতে সে পাচ্ছে না, তখন টিচারও আসলে অনেক সময় ক্ষুব্ধ হয়ে যান। তো এই বিষয়গুলো নিয়ে কিছু এক্সট্রিম কেস থাকে যেখানে ফ্যাকাল্টিরাও হচ্ছে খুব ক্রুয়েল থাকেন, আবার অনেক এক্সট্রিম কেস থাকে যেখানে স্টুডেন্ট হয়তো অনেক ফাঁকিবাজ থাকেন। কিন্তু ইন জেনারেল ফ্যাকাল্টি স্টুডেন্ট রিলেশনশিপ আসলে ভালোই হওয়া উচিত বা ভালোই থাকতে পারে যদি সিস্টেমটাকে আরেকটু ডেভেলপ করা যায়। ওকে, আমরা যখন আজকে এই কথাগুলো বলছি, আমরা যদি বিগত 1-2 মাসের নিউজগুলোর দিকে দেখি, বিগত 6 মাসের মধ্যে বেশ কিছু চিকিৎসক আত্মহত্যার শিকার হয়েছেন বলে আমরা দেখেছি আর কি। তার মধ্যে অনেকেই হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতেছিলেন, এবং যখনই এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে, সুইসাইড অথবা এই ধরনের কোনো একটা ব্যাড ঘটনা, তখনই কিন্তু এই ব্যাপারটা চলে আসে এবং সরাসরি এই ধরনের কথাবার্তাগুলো আসতে থাকে যে সে টিচাররা তার সাথে ভালো আচরণ করে নাই, অথবা টিচাররা তাকে মানসিকভাবে খুব প্রেশারের মধ্যে রেখেছে। এবং ইন্টারেস্টিংলি আমি রিসেন্ট একজন স্টুডেন্টের সাথে কথা বলেছি, তো সে বেশ আক্ষেপ নিয়ে বলল যে তার মনে হয় যে তার সুপারভাইজারের একটাই কাজ, সেটা হচ্ছে যে স্টুডেন্টের অপমান করা। তো এটা আমি এই কারণে বলছি, এটা হয়তো খুব জেনারেলাইজড ব্যাপার না আর কি। তো আমার কথাটা তোলার উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট এ ধরনের পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে কিন্তু তিনি কয়েকটা দিক থেকে সমস্যায় পড়েন। একটা হচ্ছে যে এটা কাউকে বলা যায় না, এটা কোনো প্রতিকার চাওয়া যায় না। তো যেসব ইনস্টিটিউশনগুলোতে এ ধরনের কোর্স আছে, সেসব ইনস্টিটিউশনগুলোতে কি এই অবস্থায় যদি কেউ পড়ে, সেটা থেকে প্রতিকার পাওয়ার কোনো সিস্টেম চালু আছে? আমার জানা মতে নেই। রাদার আমি বাইরের দেশের যে বাঙালি পেশেন্টরা, আমরা তো আসলে ওভারসিজ পেশেন্টও দেখি অনলাইনে, তো আমি এরকম অনেককেই পেয়েছি যারা পিএইচডিতে প্রচণ্ড স্ট্রেসে থাকার পরে যারা অথরিটিকে ইনফর্ম করে পিএইচডি সুপারভাইজার চেঞ্জ করেছেন। আপনি দেখেন, পিএইচডি যার স্পন্সরশিপে সে গেল, সেখানে গিয়েও সে যখন স্যুট করলো না, ওরা কিন্তু প্রপার ইনভেস্টিগেশন করে সুপারভাইজার চেঞ্জ করে দিল। আমাদের দেশে এটা হয় না। হ্যাঁ, আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে এটা একটা বিয়ের মতো, তুমি একবার গেছো সংসারে, তোমাকে আজীবন ওখানে থাকতে হবে। এখানে যে সুপারভাইজারের সাথে যে স্টুডেন্টের বনিবনাটা হচ্ছে না, বা বনিবনা না হলেও স্টুডেন্ট যে বলবে, তার তো ভয় যে এক্সামিনার হয়ে যখন এই সুপারভাইজার আসবে তাকে তো ফেল করিয়ে দিবে। ডাক্তারের জীবনে আসলে সবচেয়ে আতঙ্কের কথাটাই হচ্ছে ফেল। তার সব কিছুই ধাবিত হয় এই ফেইলের, মানে সে মোটিভেটেড হচ্ছে তার ফেলটাকে কীভাবে প্রিভেন্ট করা যায়। ওকে, তো আমরা রিসেন্ট আপনি একটা মেডিকেল কলেজে আছেন, তো সেখানে অ্যাক্রিডিটেশনের ব্যবস্থা হচ্ছে আর কি। তো সেখানে একটা সিস্টেম আনার কথা বলা হচ্ছে, অনেক জায়গায় অলরেডি ইমপ্লিমেন্ট শুরু হয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টার। তো এটা এমবিবিএস লেভেলে আছে, ঠিক একই ধরনের সাপোর্ট সার্ভিস কোনো একটা যাওয়ার জায়গা পোস্ট গ্রাজুয়েশন পর্যায়গুলোতে থাকা দরকার বলে আপনি মনে করেন? অবশ্যই, কারণ অ্যাক্রিডিটেশনের বিষয়টা আসার পরে যখন মেডিকেল কলেজগুলো অ্যাক্রিডিটেশন আওতায় আসবে, তখন এটা কিন্তু বাধ্যতামূলক যে প্রত্যেকটা মেডিকেল কলেজে স্টুডেন্ট সাপোর্ট সেন্টার থাকতে হবে, যেটা আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে। এবং সেখানে সপ্তাহে একদিন একটা ডেডিকেটেড একটা পিরিয়ড সেখানে তাদের স্টুডেন্টের জন্য থাকবে। তো এটা যখন থাকে, দেখেন আমি এখানে আরেকটা বিষয় একটু বলতে চাই, যে
আমরা যখন সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট একটা ইনস্টিটিউশনে আছি আমরা কিন্তু উই আর অলওয়েজ প্রোভাইডিং, হ্যাঁ, এবং সবাই আমাদের কাছে আসছে, কিন্তু যখন আপনি ইনস্টিটিউশনের পক্ষ থেকে এরকম একটা সার্ভিস দিবেন তখন এটা অ্যাকসেপ্টেন্স আরও অনেক বেশি। এবং যার কারণে আমরা দেখেছি যখন এখন যারা নতুন ব্যাচ যারা ঢুকলো তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই আমাদের কাছে আসছে, যেটা আগের ব্যাচগুলোতে এত বেশি আসতো না। তাদের একটা স্টিগমা কাজ করতো যে আমার মেডিকেলি আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবো, আমার ফ্রেন্ডরা কী বলবে, আমার টিচাররা কী বলবে। কিন্তু এখন নতুন ব্যাচগুলোর মধ্যে এই স্টিগমাটা ভেঙেছে। তারা যখন দেখছে যে তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা জানাচ্ছি যে উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ হেল্প ফর ইউ, হ্যাঁ, তখন ওরা কিন্তু আমাদের কাছে আসছে। কিন্তু সেটা তো এখনো এমবিবিএস লেভেলে আছে, পরবর্তীতে অ্যাভেলেবল না, পোস্ট গ্রাজুয়েশন। কিন্তু আমার যেটা মনে হয় যে পরবর্তীতে এটা আরো বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? যে এমবিবিএস এ তো তারা স্টুডেন্ট থাকে, তারা ডক্টর হয় না, তখনও তাদের জন্য হেল্প সিক করাটা ইজি। কম্পারেটিভলি একজন যখন সব সাবজেক্ট পড়াশোনা করে এমবিবিএস পাস করে ফেলেন তখন কিন্তু সবাই হয়তো এক্সপেক্ট করে যে না ও তো ডাক্তার, ও তো ওর আর কি সমস্যা হবে, ও তো নিজেই নিজের সমস্যাগুলো সমাধান করে ফেলবে। কিন্তু এই সময়ে যখন কোনো ডক্টর ক্রাইসিসে পড়েন আর কি, সেই ক্রাইসিস নিয়ে উনি আসলে কার কাছে যাবেন? ইনস্টিটিউশনাল কোনো ব্যবস্থা কিন্তু নাই। বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আপনি ওখানে ছিলেন, আমিও ছিলাম, আমরা কিন্তু এই ধরনের কোনো সার্ভিস অ্যান্ড ইভেন কাউকে যে নিজের কথাটা একটু বলা যাবে এই অবস্থাটাও কিন্তু ছিল না। তাহলে আপনার কি মনে হয় যে প্রতিষ্ঠানগুলো যদি তাদের কোর্সের ব্যাপারে তাদের ইনস্টিটিউশনাল মানকে বাড়াতে চায়, ডাক্তারদের কোয়ালিটি বাড়াতে চায়, তাদের দ্বারা ভালো আউটকাম চায়, তাহলে তাদের জন্য ডেডিকেটেড এ ধরনের সার্ভিস অ্যাভেলেবল করা দরকার? অবশ্যই ডেডিকেটেড টাইম, ডেডিকেটেড পার্সন, এখানে রোস্টার হবে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট থেকে সাইকিয়াট্রিস্ট এবং কাউন্সেলর, তারা অল্টারনেটিভলি বাই রোটেশন সেখানে কাজ করবে, তারা প্রত্যেক স্টুডেন্টকে সাপোর্ট দিবে। এটাই আসলে আমাদের একটা আইডিয়াল পোস্ট গ্রাজুয়েশন পিকচার হওয়া উচিত, কারণ পোস্ট গ্রাজুয়েশনের স্ট্রেস কিন্তু আনবিয়ারেবল। এক্স্যাক্টলি। এবং আনবিয়ারেবল এটার একটা এক্সট্রিম এক্সাম্পল তো হচ্ছে যে তারা এটা নিতে না পেরে অনেকে সুইসাইড করার মতো একটা চিন্তাতেও চলে যান। এক্স্যাক্টলি। একটা জিনিস আপনি বলছিলেন আর কি যে তার পড়াশোনা থাকে, তারপরে তাকে ফ্যামিলি মেনটেন করতে হয়। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এই ফ্যামিলি মেনটেন করতে যে বিশেষ করে যারা ফিমেল ডক্টর আর কি, মেল ডক্টরদের চেয়ে কম্পারেটিভলি যদি তাদের ফ্যামিলিতে থাকেন, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তাদের জন্য এটা খুব কঠিন হয়ে যায়। এবং অনেকে ঠিক এই ভয়টার কারণে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে যেতে পারেন না, অনেকে এইটার কারণে পোস্ট গ্রাজুয়েশনে যাওয়ার পরও সেটা স্মুথলি করতে পারেন না। তো এই বিষয়টাকে কিভাবে স্মুথ করা যায় এটার ব্যাপারে আপনার কোনো চিন্তা আছে কিনা? আচ্ছা, এখানে প্রথমে একটু বলে নেওয়া ভালো যে মেল ফিমেল একটা ডিফারেন্সিয়েশন সবসময় আসলে থাকে সমাজে, এটা দোষের কিছু না। একজন পুরুষ যেই বয়সে পোস্ট গ্রাজুয়েশন করেন তারপরে তার আসলে সময় থাকে, হ্যাঁ, ফ্যামিলি মেক করার, কিন্তু একটা মেয়ে যখন পোস্ট গ্রাজুয়েশনে ঢুকে তখন কিন্তু সে তার ফার্টাইল লাইফের সবচেয়ে হাই পিক টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই সময়টাই তার হাই টাইম যখন সে বিয়ে করে সন্তান নেবে যদি সে চায়। আর যদি সে না চায়, দেখেন আমি অন্য সব ডিসকাশন দূরে রাখি, আপনি হেলথ কনসার্ন থেকে বলেন যে ফার্স্ট প্রেগন্যান্সি 30-এর আগে হওয়া ভালো, ডেফিনেটলি, এবং বেস্ট হচ্ছে 26-এর মধ্যে, সবাই পড়ে আসছি আমরা। তাহলে এটাকে যদি আমি মাথায় রাখি তাহলে মেয়েদের জন্য দুইটা অপশন বেস্ট। এক হচ্ছে সে পোস্ট গ্রাজুয়েশন সংসার একসাথে কন্টিনিউ করবে যদি তার সাপোর্ট থাকে, অথবা সে সংসারটা আগে মেক করে নিবে, সে একটা মোটামুটি স্টেবল পজিশনে নিয়ে সে পোস্ট গ্রাজুয়েশনে ঢুকবে, কারণ ওখানে কিন্তু আপনার সময় আছে। ইউ হ্যাভ 40 years of আপ টু 40 years অফ এজ টাইম পিরিয়ড। তো এই দুইটার মধ্যে একটা সে বেছে নেবে। ছেলেদের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল থাকা যায়। এখন একটা মেয়ে যখন সংসারে ঢোকে তখন সে যদি ইনলজের সাথে থাকে তখন তার একটা বড় অ্যাডজাস্টমেন্ট ইস্যু হয়। সেটা একটা ডাক্তার মেয়ের না, প্রতিটা মেয়েরই হয়। শ্বশুরবাড়ির সাথে একটা কালচারাল গ্যাপ থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা থাকতে পারে, হ্যাঁ। আর যদি মেয়েটা ডাক্তার হয় তখন তো তার আসলে সংসারের বাইরেও পড়াশোনার দিকে তাকে অনেকখানি সময় ডেডিকেট করতে হয়। তো এটা নিয়ে অনেক সময় ক্ল্যাশ তৈরি হয়। আর যদি সে শ্বশুরবাড়ির সাথে নাও থাকে, সে যদি একাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাকে রান্না করতে হবে, ঘর গুছাতে হবে। যদি সে কনসিভ করে, সে নিজের যত্ন, গর্ভস্থ সন্তানের যত্ন, বাচ্চা হওয়ার পরে বাচ্চার যত্ন, এটা মেনটেন করতে হয়। অ্যাপারেন্টলি মনে হতে পারে তাহলে শ্বশুর শাশুড়ির সাথে থাকাটাও স্ট্রেসফুল, একা থাকাও স্ট্রেসফুল, বাবা মার সাথে থাকি, এটাও ভুল। আমি প্রচুর পেশেন্ট পেয়েছি, আমাদের ডক্টর ক্লায়েন্ট পেয়েছি যারা এসে বলেন আমি মায়ের সাথে থাকি কিন্তু মায়ের কথাগুলো আমি নিতে পারি না, হ্যাঁ, বাবা মা এরকম করে কথা বলেন, তোদেরকেও পেলেছি, তোদের বাচ্চাদেরকেও পালবো। প্যারেন্টসের দিক থেকে চিন্তা করলে মানে তাদের যে বয়স হয়ে যায় সেই বয়স থেকে তারা বরং হচ্ছে অন্যদের সাপোর্ট পাওয়ার কথা ছিল, সেখানে হয়তো তার ছেলে মেয়েকে সার্ভ করতে হচ্ছে, আসলে সার্ভ করতে হচ্ছে, এটা তাদের জন্য কষ্টকর।
আপনি বলছিলেন যে হচ্ছে যে একটু সময় নিয়ে হয়তো পোস্ট গ্রাজুয়েশনের চিন্তাটা তারা করতে পারে, কিন্তু আমি দেখেছি যে অনেক ডক্টর, বিশেষ করে আমাদের ফিমেল ডক্টরদের মধ্যে, তাদের লাইফের একটা অ্যাংজাইটি এবং ফ্রাস্ট্রেশনের একটা বড় কারণও হচ্ছে এটা যে 5 বছর হয়ে গেল MBBS শেষ করেছি, এখনও কিছুই করতে পারলাম না, বা 7 বছর হয়ে যাচ্ছে কিছুই করতে পারছি না, প্যারালালি তার পরিচিত একজন তার সাথে বের হয়ে হয়তো অনেক দূর এগিয়ে যাচ্ছে এই দৃষ্টিতে আর কি। তো তাদের এই অ্যাংজাইটিটাকে বা ডিপ্রেশনটাকে কমানোর জন্য আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি এই কথাটা সবাইকেই বলি যে এভরি লাইফ ইজ ইউনিক। আপনি কখনোই আরেকজনের স্কেলে নিজেকে মাপতে পারবেন না। এক্স্যাক্টলি। অ্যান্ড মেডিকেল লাইফে কখনোই সবার সব কিছু একই সময় হয় না, সবারই কিছু আপস অ্যান্ড ডাউনস থাকে। কেউ হয়তো জীবনের শুরুতে ধাক্কা খায়, কেউ হয়তো পরে, ধাক্কা বলবো না আসলে, আমি সরি ফর দ্য ওয়ার্ড, হয়তো সে জীবনের প্রথমে কিছু সময় কম্প্রোমাইজ করতে হয়, কারো হয়তো মাঝামাঝি গিয়ে কম্প্রোমাইজ করতে হয়, কাউকে হয়তো পরে গিয়ে কম্প্রোমাইজ করতে হয়। আলটিমেটলি একটা সার্টেন বয়সের পরে সবাই একই লেভেলে গিয়ে দাঁড়ায়। আপনি প্রফে হয়তো একবার দুবার সাপ্লি খেলেন, কিন্তু পরে আপনার পোস্ট গ্রাজুয়েশনের সময় হয়তো আপনি স্মুথলি এগিয়ে গেলেন। আবার আপনার হয়তো MBBS খুব স্মুথ ছিল, আপনি ফ্যামিলি মেনটেন করতে গিয়ে আপনি পোস্ট গ্রাজুয়েশন একটু পিছিয়ে গেলেন। দিন শেষে অ্যাট দ্য এজ অফ 35 to 40 আপনারা সবাই কিন্তু সব ফ্রেন্ডরা একই লেভেলে। তবে পোস্ট গ্রাজুয়েশন হোক বা না হোক, আপনি যখন MBBS পাস করেছেন, ইউ আর আ ডক্টর, ইউ হ্যাভ এভরি অপরচুনিটি। আপনি সময় দিলে আপনি অবশ্যই কিছু করতে পারবেন। সুতরাং ফ্যামিলিকে কখনো ওয়ার্ক লাইফের বা ক্যারিয়ারের কম্পিটিটর মনে করা উচিত না। সবসময় মনে রাখবেন যে আপনার লাইফের প্রায়োরিটি কোনটা, অ্যান্ড ইট শুড বি ইয়োর ফ্যামিলি। যদি আপনি ফ্যামিলি ভালো না বাসেন বা ফ্যামিলি মেক করতে না চান, আপনি করেন না, আপনি ক্যারিয়ার করেন। কিন্তু আপনি একসাথে যদি আপনি দুইটাকে মেনটেন করতে গিয়ে আপনি ফ্যামিলিকে ডিপ্রাইভ করেন, তাহলে আপনি কিন্তু অনেকগুলো জীবন শেষ করে দিবেন। সুতরাং স্ট্রেস নেওয়া যাবে না। আমাদের প্রত্যেকটা ফিমেল ডক্টরকে আমি বলছি, MBBS যখন পাস করেছেন, আপনি জীবনে যে কোনো সময় থেকেই শুরু করতে পারবেন। এখন গ্লোবালাইজেশনের যুগ, ঘরে বসে অনেক কাজ করা যায়, যে কোনো সময় শুরু করতে পারবেন। কিন্তু আপনি যেই সংসারটা আজকে তৈরি করছেন, যেই সন্তানকে আপনি মানুষ করছেন, এই সুযোগ কিন্তু একবার হারিয়ে গেলে আপনি আর পাবেন না, এবং ওই আফসোস আপনার শেষ হবে না। দিন শেষে আপনি যত বড় প্র্যাকটিশনারই হন, দিন শেষে আপনি কিন্তু ঘরেই ফেরেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেই ঘরটা যাতে আপনার সুন্দর থাকে। ওকে, খুবই চমৎকার বলেছেন আপু। বাচ্চা কাচ্চার কথা আসলো আর কি। তো কর্মজীবী, বিশেষ করে কর্মজীবী ফিমেল ডক্টর যারা আর কি, তারা সবচেয়ে বেশি যে ব্লেমিংয়ের শিকার হন সেটা হচ্ছে যে বাচ্চা ফেলে চাকরি, বাচ্চা ফেলে পড়াশোনা, বাচ্চা ডিপ্রাইভড হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বাচ্চা হয়তো এমন কোনো ব্যাপার হচ্ছে, বাচ্চা যেটার সাথে মায়ের হয়তো তেমন কোনো সম্পর্কই নাই, তারপরেও মাকে আলটিমেটলি সেটা দায় নিতে হয় বা ব্লেম করতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে আপনি, এবং মারা নিজেরও গিল্ট ফিল করেন হচ্ছে যে আমি হয়তো পারতেছি না টাইম দিতে, এই বিষয়টা নিয়ে আপনি যারা নন ডক্টর, বিশেষ করে যারা ফ্যামিলিতে থাকেন, হয়তো ফ্যামিলির ইন লজ অথবা নিজের ফ্যামিলি অথবা ভাই বোন, অ্যান্ড ইভেন হচ্ছে নন ডক্টর হাজব্যান্ড যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এটা কি আসলেই বাচ্চাকে অ্যাফেক্ট করে খুব বেশি? একজন মা যদি বাচ্চাকে রেখে উনি যদি পোস্টগ্রাড করতে চান অথবা যদি চাকরির সময়ে সেখানে যান, সেটি কি আসলে খুব মেজর ইস্যু হয়ে দাঁড়ায় বাচ্চার জন্য? আসলে একটা সার্টেন এজ পর্যন্ত তো বাচ্চার মাকে প্রয়োজন হয়, হ্যাঁ, এবং এটা বিশেষ করে বাচ্চার 2 বছর 3 বছর 4 বছর এটুকু সময় পর্যন্ত প্রয়োজন। তবে একটা মা সারাক্ষণ বাচ্চার কাছে থাকতে পারেন না, এটা আসলে বাস্তবসম্মতও না। এই ক্ষেত্রে পরিবারের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি হোক, বাবা মা হোক, তারা যখন জানছেন তাদের কন্যা সন্তানটি একজন ডক্টর এবং তার কন্যা সন্তানটি একটা পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে যেতে চাচ্ছে, তখন তারা আসলে এইটুকু সাপোর্ট যদি সন্তানকে দেন যে তোমার অনুপস্থিতিতে বাচ্চাটাকে আমরা রাখছি, তাহলে সেই মেয়েটার জন্য তার জার্নিটা সহজ হয়। এবং মেয়েটা যখন ঘরে আসবে, এখানে আমি অবশ্যই বলবো যে সে সব ছেড়ে দিয়ে পড়াশোনা করবে না। সে যখন ঘরে আসবে তখন সে তার বাচ্চাকে টেক ওভার করবে। 4 বছরের কোর্স 6 বছরে হোক, সেটা অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা যাতে একেবারে ডিপ্রাইভ না হয়ে যায়, কারণ সন্তানের শৈশব কিন্তু আমি আর পাবো না। আমি এখানে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমার একজন কলিগ, আমি যখন কোর্সে ছিলাম, সে অন্য ডিসিপ্লিনে ছিল, অন্য একটা ডিসিপ্লিনে ছিল। তো সে তার কোর্সের মধ্যেই সে 2বার কনসিভ করে, একবার ফেজ এতে, একবার ফেজ বিতে। তার ফ্যামিলি খুবই সাপোর্টিভ ছিল, কিন্তু তার ফ্যাকাল্টি, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে বললেন যে তুমি ম্যাটারনিটি লিভ নিতে হচ্ছে 2বার, তাকে 2 ফেজে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট বললেন যে তোমার যদি এতই বাচ্চা নিতে ভালো লাগে, তুমি কোর্সে আসছো কেন? হ্যাঁ, তো এটা খুব অফেন্ডিং। হ্যাঁ, এটা এই যে এই কথাগুলো না মেয়েদেরকে আরো পিছিয়ে দেয়। তা একটা মেয়ে যখন তার সংসারটা করতে যাচ্ছে, সে সবই করতে পারতো, সে
স্যাক্রিফাইস করেই করবে, তাকে তো কোনো আইনে তো বলা নাই যে একটা মেয়ে কোর্সে ঢুকলে 5 বছর একটানা বের হতে হবে। ডেফিনেটলি হ্যাঁ, কোর্স যেখানে ফ্লেক্সিবিলিটি রেখেছে সেখানে একজন সুপারভাইজার এটা বলতে পারেন না। সুপারভাইজার শুধু দেখতে পারেন যে তার লগবুকটা ঠিক আছে কিনা, এখন ঠিক না হলে পরে সে ঠিক করে দিবে, সে ডিউ টাইমে সে পাস করে বের হবে, বা যখন ছাড় বের হওয়ার সে বের হবে, সে লগবুকটা সাইন করে বের হলেই তো হলো। এখন এই কথাগুলো যখন একজন ওয়ার্ক প্লেসে এসে শোনে, এটার ইম্প্যাক্ট বাসায় পড়ে। তো এই জন্য আমাদের মেয়েদেরকে আমি বলি, আমাদের প্রত্যেকে স্ট্রং হতে হবে। বাইরের যে যা বলুক, আমি জানি আমার বাউন্ডারি কতটুকু, আমি জানি আমার প্রায়োরিটি কোনটা, আমি জানি কখন কাকে নো বলতে হবে। হ্যাঁ, আমি জানি সুপারভাইজারকে আমি এটা বলতে পারবো যে এটা আমার গিফট, আল্লাহর পক্ষ থেকে আমার সন্তান আমার গিফট। আমার কোর্সে যেহেতু কোনো বাউন্ডারি নাই, আমি যেহেতু কোর্সে আমার এতটুকু সময় দেওয়া আছে, এই ছাড়টা আমি নিতেই পারি, অ্যাভেল করতেই পারি। হ্যাঁ, অবশ্যই সেটা মুখে মুখে বলবেন না, কিন্তু আপনার যে আপনি মনে যখন জানবেন, এটা প্রকাশ করার অনেকগুলো ওয়ে আছে, অনেক ওয়ে আছে। জি, তো আপনার কথাতে আমরা যেটা পাচ্ছি, এটা আসলে খুব ভাইটাল একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে কোনো একদিকে খুব বেশি ঝুঁকে না যাওয়া এবং একটা ব্যালেন্স রাখার ট্রাই করা, অবশ্যই প্রায়োরিটি রাখা, মানে ব্যালেন্সটা অবশ্যই আপনার পাল্লাটা অবশ্যই ফ্যামিলি থেকে ভারী হবে, আর কি। এবং এটা নিয়ে কোনো গিল্ট না রাখা, না কোনো গিল্ট রাখা যাবে। গিল্ট রাখলে সার্ভিসটা কিন্তু আবার খারাপ হয়ে যাবে, বাচ্চার সাথে রাগারাগি হচ্ছে, অন্যদের সাথে রাগারাগি হচ্ছে। আচ্ছা, বাচ্চার ব্যাপারটা যখন আসলোই, আমরা আরেকটা ব্যাপার আপনার কাছ থেকে জেনে নিতে চাই। সেটা হচ্ছে যে আচ্ছা, বাচ্চাকে টাইম দেওয়া বলতে আসলে কি বোঝায়? মানে এটা কি এরকম যে একজন প্যারেন্টস, মা অথবা বাবা 24 ঘন্টা বাচ্চার সাথে থাকছে, এটাই কি শুধু টাইম দেওয়া, নাকি উনি যদি কিছু সময় অন্য কাজেও থাকেন তারপরেও তিনি এই 24 ঘন্টা থাকার চাইতে ভালো কোয়ালিটি টাইম দিতে পারেন? হ্যাঁ, অবশ্যই যেটুকু সময় থাকবেন এই টাইমটা কোয়ালিটি টাইম হতে হবে। কোয়ালিটি টাইমটা মানে হচ্ছে বাচ্চার সাথে প্রেজেন্ট থাকা। বাচ্চা বসে আছে, আমি ফোন স্ক্রল করছি, হ্যাঁ, বা বাচ্চাটা বসে আছে, আমি বইয়ের পাতা উল্টে যাচ্ছি, আমি ডিউ রেসপেক্ট সহ বলছি যে পড়াশোনার প্রেশার অনেক থাকে, কিন্তু যখন আমি বাচ্চার জন্য সময় দিব, তখন তাকে বসে যদি আমি বইয়ের পাতা উল্টাই, বাচ্চাটা কিন্তু ডিপ্রাইভডই হতে থাকবে। যখন ওকে টাইম দিব, ওর টাইমটা কোয়ালিটি টাইম হতে হবে। এবং অবশ্যই প্রতিদিনে একটা সার্টেন পিরিয়ড প্রত্যেকটা প্যারেন্টসকে রাখতে হবে বাচ্চার কোয়ালিটি টাইম হিসেবে, এবং একটা সার্টেন পিরিয়ড রাখতে হবে বাবা মা এবং সন্তান, তারা 3 জন মিলে একটা টাইম একসাথে স্পেন্ড করবেন। এটা একটা বাচ্চার হেলথের জন্য, বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খুবই ভাইটাল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা ইনসাইট আমরা পেয়েছি। আমরা পডকাস্টের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি জাস্ট একটা ব্যাপার একটু নক করে শেষ করবো ইনশাল্লাহ। আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করতাম, আমাদের একটা স্যার কাছ থেকে আমি একটু শুনেছিলাম যে কেউ পোস্ট গ্রাজুয়েশন শেষ করতে করতে তার একটা ফিজিক্যাল ডিজিজ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক এবং অনেক সময় অবধারিত। তার হয়তো ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, বা আদার কোনো ডিজিজ। ঠিক একইভাবে যদি আমি মানসিক স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করি, তাহলে এই দিকটা কেমন, যে হচ্ছে এই যে তার ফ্যামিলি, পড়াশোনা, চাকরি, একটা স্ট্রেসফুল সিচুয়েশন পার হতে হতে তাদের অনেকেও কি হচ্ছে মানসিকভাবে রোগাক্রান্ত হয়ে পড়েন? শুধু মানসিকভাবে আসলে যতটুকু পোস্ট গ্র্যাজুয়েশনের পরে না, এই কেসগুলো আমরা সাধারণত পোস্ট গ্র্যাজুয়েশন পিরিয়ডটাতে পাই। ডিপ্রেশন, অ্যাংজাইটি, সাইকোসিসও পেয়েছি, তবে খুব কম। ওসিডি, তো ইউজুয়ালি নিউরোটিক ডিসঅর্ডার যেগুলো ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, এগুলো ইউজুয়ালি বেশি আসে কোর্সে থাকা অবস্থায়। কোর্স থেকে পাশ করার পর যেই, আমি এটা নিয়ে আসলে স্টাডি হয় নাই, বাট আমার মনে হয় এই প্রিভ্যালেন্সটা জেনারেল পপুলেশনের মতোই হবে, পাশ করার পরের যে প্রিভ্যালেন্সটা। তো এখন আপনি যেই বিষয়টা বললেন, একজন ডাক্তারের বয়সটা তো আসলে অনেকখানি বেড়ে যাচ্ছে, এবং আমাদের দেশে আসলে প্রসেসটা অনেক লেংদি। তো এই লেংদি প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে তার শরীর তো আসলে তার নিজস্ব নিয়মে বুড়িয়ে যাচ্ছে, শরীর তো আর বসে থাকছে না। আর পাশ করার পরে যে আরেকটা কঠিন জার্নি শুরু হয়, সেটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, এই বিষয়গুলোতে একজন ডাক্তার যদি নিজের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথকে প্রায়োরিটি না দেয়, তাহলে তিনি হারিয়ে যেতে বাধ্য। আমরা দেখেছি, ডক্টর মুনিম আপনিও দেখে থাকবেন, যে আমাদের সিনিয়র ডক্টরের মধ্যে একটা টেন্ডেন্সি ছিলেন, ওনারা উইকলি চেম্বার প্র্যাকটিস করেন। হ্যাঁ, সপ্তাহে 6 দিন করছেন, আবার উইকলি একদিন করছেন, ওনাদের কিন্তু কোনো রেস্ট নাই। এবং এরপর এটা একটা বাইন্ডিং হয়ে যায়। সাধারণ মানুষ বলে যে এই ডাক্তার তো টাকার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু ব্যাপারটা টাকার পিছনে না, ব্যাপারটা হচ্ছে রেসপন্সিবিলিটির পিছনে। আপনি অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন, আপনার তো একটা রেসপন্সিবিলিটি আছে, আপনার তো পেশেন্ট আসছে, হ্যাঁ, তারা বসে থাকবে, তখন এই বাধ্যবাধকতা থেকে আসলে তাকে যেতে হয়। তো এইটা যদি শুরু থেকে একটু কমিয়ে রাখা যায়, যে আমি আসলে কতটুকু লোড ফিউচারে নিতে পারবো, কতটুকু রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো, তো এটা মাথায় রেখে যদি শুরু থেকেই এই জিনিসটা ডিজাইন করা যায়, যে নিজের হেলথের জন্য, নিজের ভালো থাকার জন্য একটা স্পেসিফিক মি টাইম যদি আমরা আলাদা করে ফেলতে পারি শুরু থেকেই, যে সপ্তাহে 1 দিন আমি ফ্যামিলির সাথে আলাদা করে কাটাবো, আমি নিজের সাথে কাটাবো, মাসে 1 দিন বা 2 মাসে 1 দিন আমি একদম ক্লিন একটা ডে আমি ঘুরতে চলে যাব কোথাও,
নিজের পছন্দের কাজগুলো চর্চা করব। তো এভাবে যদি আমি সপ্তাহে, মাসে, বছরে ভাগ করে ফেলি নিজের কিছু সময়, এটা মেন্টাল হেলথের জন্য খুবই উপকারী। ওকে, এটা আমার মনে হয় যে আপনি খুবই কার্যকর একটা পরামর্শ দিয়েছেন, এবং এটা অনেক ক্ষেত্রে আসলে আমরা ডাক্তাররা নিজেদের লাইফে ফলো করতে পারি না আর কি, করি না। তো করতে পারলে ডেফিনেটলি আমরা উপকৃত হব। একেবারে সর্বশেষ আমি আপনার কাছে একটা জেনারেল অ্যাডভাইস চাই, হচ্ছে যারা MBBS জাস্ট শেষ করে ফেলছেন, যারা এই বছরই শেষ করবেন, এই বছরই বের হবেন, তারা তাদের এই সময়টাকে কিভাবে প্ল্যান করবেন, তারা কিভাবে স্ট্রেসটাকে ম্যানেজ করে হচ্ছে তাদের সামনের দিকে আগাতে পারবেন, কোন কোন ব্যাপারগুলোতে জেনারেলি তাদের খেয়াল রাখা দরকার? ওকে, এখন শুরুর কথাতে আবার এখন আসতে হয়, সেটা হচ্ছে এখন তো দুটো জার্নি, একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এবং ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলিকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি যে ফ্যামিলি মাস্ট, Okay. ওটা ধরে যদি আমি দুটাকে ধরি, জি। তাহলে আমি এখন চাকরি করব নাকি পোস্ট গ্রাজুয়েশন করবো। যদি আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, তাহলে আমি BCS বা ওই প্ল্যানটা পরে রাখবো, আমি একদম পোস্ট গ্রাজুয়েশনটাকে ফোকাস করবো ফর নেক্সট 1 year, একটা স্পেসিফিক টার্গেট রাখতে হবে। আর যদি আমি ভাবি না আমি চাকরি করব, সেক্ষেত্রে আমি কিছু টাকা জমাবো, তাহলে আমি আগে BCS দিব নাকি আমি প্রাইভেট জব করব। তবে এই দুইটার যেটাই আমি করি না কেন, আমি ফ্যামিলি আমার প্রায়োরিটি, এবং ফ্যামিলিকেও আসলে এই ব্যাকআপটা দিতে হবে যে তোমাকে আমরা পাস করেছো, তোমাকে আমরা 2 বছর 3 বছর সময় দিচ্ছি, তুমি লাইফটাকে একটু গুছিয়ে নাও। হ্যাঁ, সেটা একজন মেল হলে তার ওয়াইফ থেকে সাপোর্ট দেবেন যে হ্যাঁ আমি আরও 2-3 বছর কষ্ট করব, তুমি একটু গুছিয়ে নাও। একজন ফিমেল হলেও হাজব্যান্ড তাকে বলবে যে ঠিক আছে তুমি বাচ্চা নিতে চাও বা তুমি যেভাবে করতে চাও আমি তোমার সাথে আছি। এই সাপোর্টটুকু পেলে আসলে গুছিয়ে নেওয়াটা সহজ। হ্যাঁ, এই সময়টাই আসলে যে প্রত্যেকটা ছেলে মেয়েরই বিয়ে শাদীর ব্যাপার থাকে, ক্যারিয়ারের ব্যাপার থাকে, তো আসলে প্রায়োরিটিগুলো সেট করে এগিয়ে যাওয়া উচিত। ওকে, ধন্যবাদ ডাক্তার রেদওয়ানা হোসেন। আমরা আজকের এই পডকাস্টে কিছু জিনিস আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেও কিছু জিনিস টাচ করার চেষ্টা করেছি, এবং আমরা আশা করি যে আমাদের যেসব দর্শক এটা দেখবেন তারা এখান থেকে উপকৃত হবেন, এবং তারা লাইফের কিছু কিছু সময় কিছু কিছু ব্যাপারে যখন আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়, আমরা একটু দ্বিধান্বিত হয়ে যাই, সেই সময়গুলোতে আমাদেরকে এই পরামর্শগুলো হেল্প করবে। সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মেডি ভয়েসের পডকাস্টে আমাদের সাথে আলাপচারিতা শোনার জন্য। আমরা ভবিষ্যতে আপনাদের জীবনের কোনো একটা ব্যাপার নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। সে সময় পর্যন্ত সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।